বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে দাখিল ও এসএসসি পরীক্ষা দিব তাদের জন্যই কিন্তু আমরা বিভিন্ন বোর্ড থেকে বাছাই করে একেবারে গুরুত্বপূর্ণ যে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান কিন্তু নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অনুশীলনী 8.5-এর বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। এর আগেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে 2.2 থেকে শুরু করে অনেকগুলো অধ্যায়ের কিন্তু বহুনির্বাচনী প্রশ্নের সমাধান কিন্তু দিয়ে দিয়েছি। আর এই বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে যদি হলে প্রবেশ করতে পারি তাহলে কিন্তু আমরা 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু 30টি বহুনির্বাচনী প্রশ্নের সমাধান দিতে পারবো। তাই যদি আমরা কেউ অবশ্যই 30-এ বহুনির্বাচনী 30-এর মধ্যে যদি 30ই পেতে চাই তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো কিন্তু প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখতে হবে। আর দেখলেই কিন্তু একেবারে আমরা 30-এ 30ই পাবো ইনশাল্লাহ। আমরা তাহলে প্রথমে 1 নাম্বার প্রশ্নটি কি আছে, আমরা কিন্তু কিছু চিত্র এখানে অঙ্কন করে রেখেছি। এখন আমরা দেখব 1 নাম্বার প্রশ্ন আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব আসলে পরিকেন্দ্রটা কি, আমরা কিভাবে সেই পরিকেন্দ্রটা আঁকতে পারি সেটা একটু দেখব। দেখো আমাদের এখানে একটা ABC সমকোণী ত্রিভুজ অঙ্কন করা আছে। আমরা এর কেন্দ্রটা আঁকবো কীভাবে, তাহলে দেখো আমাদের দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা AB এবং BC বাহুকে সমদ্বিখণ্ডিত করব। দেখে আসলে এই সমদ্বিখণ্ডকটা কোথায় আমাদের অর্ধেকের বেশি, AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তচাপগুলো আঁকতে হবে। তাহলে এই পাশে আঁকালাম, দেখো এই পাশে আঁকালাম। এবার আসি B বিন্দুতে আমাদের আবার বসাতে হবে। তাহলে B বিন্দুতে আমরা আবার বসালাম। তাহলে B বিন্দুতে বসানোর পর এখানে একটা বৃত্তচাপ, এখানে আমাদের, তাহলে এখান থেকে আমাদের আবার একটু বৃত্তচাপটা একটু ফুল দিতে হবে আর কি। দেখো তাহলে দিলাম, দেওয়ার পরে দেখো আমাদের এই বৃত্তচাপটা যদি এখন যোগ করে দিই তাহলে সেটা কেমন হয়। আসলে আমরা দেখো পরিকেন্দ্রটা কি সেটা আমাদের একটু দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এটা আমাদের এখন যোগ করে দিতে হবে। আমাদের কিন্তু এগুলোতে দাগানি আছে, খালি একটা তোমাদেরকে একটু দাগায় বুঝে দিচ্ছি আসলে কিভাবে হচ্ছে সেই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্যই আমরা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে যে আমরা দাগালাম এই সমদ্বিখণ্ডক AB এর সমদ্বিখণ্ডক আমরা দাগালাম, AB এর সমদ্বিখণ্ডক দাগালাম, ধরে নাও EF, আমরা EF দাগালাম। এখন আমরা BC এর সমদ্বিখণ্ডক দাগাবো। তাহলে আমাদের B থেকে একবার কাজ করতে হবে, আরেকবার C থেকে আমাদের কাজটা দাগাতে হবে। এখন আসি আমরা, তাহলে BC এর অর্ধেকের বেশি এবার ব্যাসার্ধ নিতে হবে। BC এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের দুই প্রান্তে বৃত্তচাপ দাগাতে হবে। আবার সিতে যেহেতু BCকে দুই ভাগ করব আমরা, তাহলে সির অপর প্রান্ত থেকে আমাদের কিন্তু সমদ্বিখণ্ডিত করতে হবে। একটু যেহেতু আমাদের এই ইয়েতে দাগানো, হয়তো এই বিন্দুর সঠিক প্রান্তে বসলো কি না, হয়তো বা এদিক ওদিকে একটু হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা যদি যোগ করে দেখি তাহলে দেখো আমাদের কিন্তু সমদ্বিখণ্ডক কিন্তু দেখো আমাদের অতিভুজের ওপরে অবস্থান করেছে। তার মানে দেখা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, তাহলে অতিভুজের ওপরে। আমরা দেখতে পাচ্ছি এসি মানে কি, বৃহত্তম বাহুটাকে আমরা কি বলি, এই বৃহত্তম বাহুটা অতিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতিভুজের ওপরে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা অতিভুজের ওপরে পড়ে, পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের ওপরে পড়ে। এখন আসি তাহলে কোনটা আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে লেখা আছে অভ্যন্তরে। এটা কোন বোর্ডে আছে, রাজশাহী বোর্ড 2024 সালে এই প্রশ্নটি কিন্তু এসেছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে অতিভুজের ওপরে এই একই প্রশ্ন দেখো 3 ভাবে হতে পারে। এখন দেখো পরেরটা বলছে কি, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3, 4, 5। তাহলে 3, 4, 5 হলে সেটা কি ধরনের ত্রিভুজ। তাহলে দেখো আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজ দাগাই তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখব। দেখো এই বৃহত্তম বাহু হচ্ছে 5, এটা ধরি 3, এটা ধরি যদি 4। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের এটা কেন সমকোণী ত্রিভুজ হবে, এটাও 3, 4, 5 সেন্টিমিটার। তাহলে ওটাও কেন সমকোণী হবে সেটা কেমনভাবে বুঝবো আমরা। তাহলে বড় বাহুর ওপর স্কোয়ার করলে কত হয়, 5-এর ওপর স্কোয়ার করলে হয় 25। দেখো এই 3-এর ওপর স্কোয়ার করলে কত হয়, দেখো 9 হয়। তাহলে এই 4-এর ওপর স্কোয়ার করলে কত হয়, 16 হয়। তাহলে এই 9 আর 16 যোগ করলে কিন্তু যদি বড় বাহুর ওপর স্কোয়ার করে যদি সমান হয় তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এর পরিবৃত্তের কেন্দ্র তাহলে কোথায় হবে, অবশ্যই অতিভুজের ওপরই, এটা অতিভুজের ওপরই হবে। তাহলে কোথায়, ক নাম্বারটা আমাদের সঠিক উত্তর, এটারও কিন্তু সঠিক উত্তর হবে। এখন আমরা আরও কি কি থাকলে বাহুর দৈর্ঘ্য থাকলে আমরা সেটাকে সমকোণী ত্রিভুজ বলবো। দেখো এখানে
যদি 10 থাকে 10-এর উপর স্কোয়ার মানে কি 100, তাহলে এটা কত হতে হবে, এটা ধরো 6 হতে হবে, এটা 6-এর উপর স্কোয়ার করলে হয় কত 36, আর 8-এর উপর স্কোয়ার করলে হয় 64, 36 আর 64 যোগ করলে কিন্তু 100 হয়, আর 10-এর উপর স্কোয়ার করলে কিন্তু 100 হয়। তার মানে 6, 8, 10। আর কি কি হতে পারে 5, 12, 13, এটি যদি 5 হয়, যদি এটা 5 হয়, এটা 12 হয়, এটা কত হবে 13 হবে, 13 উপর স্কোয়ার করলে 169 হয়, 5-এর উপর স্কোয়ার করলে 25 হয়, 12 উপর স্কোয়ার করলে 144 হয়, 5, 12, 13। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হবে এবং এটাও অতিভুজের উপরই হবে। তাহলে আমরা দেখে নিলাম আর কি কি হতে পারে 1√3, এটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের জন্য কিন্তু 1√3, 2, তারপরে আরও আছে, আমরা সেইগুলো দেখতে পারি। তাহলে কি কি আছে 3√7, আরেকটা আছে 4। এইগুলো হচ্ছে আমাদের এই 4টা কিন্তু অতিভুজের ঘরে। এরকমভাবে আরও অসংখ্য বাহু থাকলে আমরা বুঝতে পারবো এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের মুখস্থ এমনি বাহুর দৈর্ঘ্যগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু যদি দুটা থাকে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা সহজে লিখতে পারবো। তাহলে এখন আসি 3 নাম্বার প্রশ্ন, কোন ধরনের ত্রিভুজে পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটি বৃহত্তম বাহুর ওপরে অবস্থিত? এটাও আছে ময়মনসিংহ বোর্ড 2022, এটা সিলেট বোর্ড 2024। কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটি বৃহত্তম বাহু? আমাদের দেখো তো এটাই তো ত্রিভুজের বৃহত্তম বাহু, অতিভুজ। তাহলে অতিভুজের ওপর কোনটার ক্ষেত্রে পড়ে? তাহলে সমবাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী না সমকোণী? তাহলে 3 নাম্বার অবশ্যই এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে একই উত্তর দেখো আমাদের কিন্তু 3 ভাবে আসে, তাহলে আমরা সেটা দেখে নিলাম। এবার আসি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? যশোর বোর্ড 24, ঢাকা বোর্ড 22, সিলেট বোর্ড 22, দিনাজপুর বোর্ড 20। তাহলে এই প্রশ্নটি আছে, দেখো আমাদের 2 নাম্বার চিত্র, এই যেখানে লেখা আছে চিত্র নাম্বার 2, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আমরা দাগ আছি, দেখো পরিকেন্দ্রটা আমাদের এই যে এখানে ও বিন্দুতে দেখানো হয়েছে। তাহলে পরিকেন্দ্রটা আমাদের এই ত্রিভুজের বাইরে অর্থাৎ বহির্ভাগে অবস্থান করবে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বহির্ভাগে অবস্থান করবে, ত্রিভুজের বহির্ভাগে। তাহলে খ নাম্বারটি সঠিক উত্তর। কিন্তু যদি সূক্ষ্মকোণী হয়, তাহলে আমাদের এখানে কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ এখানে দাগানো আছে এবিসি, একটা 3টা কোণে কিন্তু 90-এর চাইতে ছোটো, আর এটা কিন্তু 90-এর চাইতে বড় হওয়ার কারণে এটা স্থূলকোণী ত্রিভুজ, আমরা 2 নাম্বার। আর 3 নাম্বার চিত্র হলো আমাদের সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো পরিকেন্দ্র আমাদের এই যে এখানে পরিকেন্দ্র, তাহলে ত্রিভুজের অভ্যন্তরে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জায়গায় দেখছি যে আমাদের ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করে, সেটা কিন্তু আসলে দেওয়া নাই, আসলেও আসতে পারে, সেই কারণে আমরা রাখছি। স্থূলকোণীর ক্ষেত্রে বহির্ভাগে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে অভ্যন্তরে হয়, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বা বৃহত্তম বাহুর উপরে হয়। এখন আসি কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? কোনো ত্রিভুজের বাহু কয়টা? একটা ত্রিভুজের বাহু হচ্ছে 3টা। তাহলে কোনো ত্রিভুজের বাহু যদি 3টা হয়, তাহলে বহির্বৃত্ত 3টা আঁকা যাবে। আমরা 3টা বাহুকে দেখো সব দিকে আমরা বর্ধিত করতে পারবো। এই বাহুকে আমরা দেখো প্রত্যেকটা বাহুকে আমরা বর্ধিত করতে পারবো আমরা কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে এদিকে 2 দিকই বাড়বে, এটা যদি যাও তাহলে 2 দিকেই বাড়বে। আমরা একটু বর্ধিত করে দাগাচ্ছি, দেখো চতুর্দিকেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই বাহুগুলো। তাহলে যতগুলো বাহু আছে, তাহলে এখানে একটা বৃত্ত হতে পারে, এখানে একটা, তাহলে যতগুলো বাহু আছে ততগুলো বহির্বৃত্ত আঁকা সম্ভব। তার মানে একটা ত্রিভুজের যদি বহির্বৃত্ত আঁকি, তাহলে আমরা সর্বোচ্চ 3টা বহির্বৃত্ত আঁকতে পারবো। তাহলে বহির্বৃত্ত আঁকা যায়, আমাদের এখানে দেখতে পাচ্ছি 3টি। তাহলে সেই ক্ষেত্রে 5-এর খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর হবে। কোনো বর্গের অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? এখন আসি বর্গের ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে বর্গের ক্ষেত্রে আমরা দেখব, আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি একটু। এখন আমরা একটা বর্গ দাগাবো, সেই বর্গের আমরা দেখব আসলে কয়টা ধাপ অনুসরণ করতে হয়, কিভাবে কাজগুলো করতে হয়। আমরা যদি দেখি, তাহলে একটা বর্গ, আমরা এখানে একটা বর্গ দাগাচ্ছি, কয়টা ধাপ অনুসরণ করতে হবে আমরা একটু যদি দেখি। 15, এখানে একটা আমরা বর্গ দাগাচ্ছি, দেখো আমরা এখানে একটা বর্গ দাগালাম। এই বর্গটা আমরা যদি এই বর্গের অন্তবৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হবে? এখন আমরা কি করব? দেখো প্রথমত আমরা কর্ণ দুটাকে যদি যোগ করি, তাহলে কর্ণ দুটিকে আমরা প্রথমে যোগ করলে, তাহলে ধাপ 1 হচ্ছে 1 নাম্বার ধাপ। অর্থাৎ আমরা
কর্ণ দুটি ছেদ বিন্দু আমরা ছেদ বিন্দু ও নির্ণয় করি। তাহলে প্রথমে কর্ণ দুটি ছেদ বিন্দু আমরা ও নির্ণয় করলাম। এখানে তাহলে 1 নাম্বার ধাপটা গেল। 2 নাম্বার ধাপ কি, এখানে যে ছেদ বিন্দু থেকে আমাদের বৃত্তের যে কোনো বাহুর ওপরে আমরা লম্ব দাগাবো, যেদিকে যে কোনো দিকে আমরা ওর থেকে নিচের দিকে আমরা তাহলে লম্ব দাগাচ্ছি। লম্ব দাগানটা কিভাবে লম্ব দাগাতে হয় তোমরা কিন্তু দেখেছো, এরকমভাবে বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে এখান থেকে আবার এখান থেকে আমাদের তাহলে লম্ব দাগাতে হলে এখান থেকে কাজগুলো করতে হবে। তাহলে আমাদের এখান থেকে যোগ করে দিলে তাহলে দ্বিতীয় ধাপ হলো লম্ব দাগানো। তাহলে আমরা যদি দেখি এখানে যদি এ বি সি, তাহলে ধাপ কয়টা হচ্ছে আমরা যদি দেখি, তাহলে প্রথমে আমরা কর্ণ দুটাকে ছেদ করলাম, তারপরে এখানে আমরা লম্ব দাগালাম। লম্ব দাগানোর পরে ওডি আমরা লম্ব দাগালাম। তাহলে দ্বিতীয় ধাপ গেল, এখানে ডি, এখানে লম্ব দাগালাম। এখন আমরা কি করব, ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত দাগাবো। তাহলে আমাদের ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তটা ঘোরাতে হবে। তাহলে এটা হবে, তাহলে ধাপ 3টা অনুসরণ করতে হচ্ছে আমাদেরকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গে অন্তর্লিখিত কয়টি ধাপ অনুসরণ করতে হয়, আমাদের 3টি ধাপ অনুসরণ করতে হবে। এবার আসি বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত। তাহলে বৃত্তের ভিতরে দেখো, আমরা যদি অন্তর্বৃত্ত একটা বর্গের অন্তর্বৃত্ত আঁকি, তাহলে সেই ক্ষেত্রে কয়টি জায়গায় স্পর্শ করবে, আমরা দেখতে পাচ্ছি 4টি জায়গায়, এখানে 1, এখানে 2, 4টা বাহু 4টা জায়গায় স্পর্শ করবে। তাহলে এটাও আমার উত্তর কিন্তু পেয়ে গেলাম, বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত, 4। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আমরা দেখব সর্বশেষ যে প্রশ্নটি আছে, জ্যামিতিক উপপাদ্য প্রমাণের জন্য কতটি ধাপ থাকে। আমাদের টোটালে আসলে 4টি ধাপ থাকে। কি কি? সাধারণ নির্বাচন নাম্বার 1, নাম্বার 2 বিশেষ নির্বাচন, 3 নাম্বার হচ্ছে বা 3 সংখ্যা আকারে দিলাম অঙ্কন, 4 নাম্বার হচ্ছে আমাদের কি আর হচ্ছে প্রমাণ। একটা, তাহলে এই টোটালে আমাদের 4টা ধাপ অনুসরণ করতে হয়। তাহলে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর হচ্ছে প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু আজকে 8.5-এর আমরা 1 থেকে 8টি বহু নির্বাচনের প্রশ্ন সমাধান কিন্তু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলন 9.1 এবং 9.2-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।